আসসালামু আলাইকুম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার দুই ভাই সব সম্পত্তি আমাকে আর আমার মাকে বুঝিয়ে দেয়নি। যত টাকাই আমরা পাই না কেন অর্ধেক অর্ধেক টাকা দিত। এরকম করতে করতে এক সময় আমার মায়ের কাছ থেকে আমার মায়ের যত টাকা পয়সা আছে সবই তারা নিয়ে নেয়। আমি আর আমার মা খুব অসহায় হয়ে যাই। আমরা যতবারই টাকার কথা বলতে যাই তারা কোনো না কোনোভাবে টাকার কথা বলতে গেলে এড়িয়ে যায়। এক সময় আমার মা তাদের জিজ্ঞাসা করলেন আমার যে ব্যাংকে কিছু টাকা ছিল ওই টাকাগুলো কোথায়। আমার দুই ভাই বলে ফেললো আমার মাকে যে ওই টাকা দিয়ে আমরা জমি রেখেছি। এই কথা শুনে আমার মা খুব অবাক হয়ে গেলেন। আমার মা বারবার বলার চেষ্টা করলেন যে তোমরা আমাকে না জিজ্ঞেস করে ওই টাকা দিয়ে জমি কেন রাখছো। আমার একটা মেয়ে আছে, আমার টাকায় তার হক আগে। কিন্তু আমার দুই ভাই কথায় পাত্তা না দিয়ে আমার মাকে এবং আমাকে একাই বাড়িতে ফেলে রাখলেন। যেহেতু আমার বিয়ে হয়নি তাই আমার দুই ভাই বারবার একই কথা বলে যে ও টাকা দিয়ে কি করবে, ওকে তো কিছু টাকা দেয়া হয়েছে, ওগুলো ও ব্যাংকে রেখে খেতে থাকুক। আমার মা বারবার বলছে কিছু টাকা দিলেই ওর হক দেওয়া হয়ে যায়নি, ওকে তোমরা সব টাকা বুঝিয়ে দাওনি, আমাকেও তোমরা সব টাকা বুঝিয়ে দাওনি। তোমরা আমার কিছু টাকা ছিল ব্যাংকে জমানো, তোমার বাবা দিয়ে গিয়েছিল, সেই টাকাগুলোও তোমরা নিয়ে নিয়েছো। তোমরা এভাবে যদি আমাদের হক ঠকাতে থাকো তাহলে কিভাবে হবে। মা প্রায় সময়ই বাসায় বসে বসে কান্না করত। একদিন আমি আমার মাকে বললাম যে চলো আমরা পঞ্চায়েত ডেকে পঞ্চায়েতে আমাদের বিচারগুলো বলি। পরে আমার মা আমাকে বললেন তোর বাবার আত্মা খুব কষ্ট পাবে, যদি আমি পঞ্চায়েত ডাকি আমার ছেলের ওই বিচারে আসে তাহলে আমি মানতে পারবো না, তোর বাবা অনেক কষ্ট পাবে এবং এটা আমি মানতে পারবো না। আমার দুই ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। এই দুইজন মানুষকে নিয়ে যদি আমাকে পঞ্চায়েতে বসতে হয় তাহলে এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। মাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। এভাবে আস্তে আস্তে প্রায় অনেক বছর কেটে গেল। আমার দুই ভাই বিয়ে করলো, দুই ভাইয়ের ঘরে বউ আসলো, আস্তে আস্তে তাদের সন্তান হলো। এরকম করতে করতে তাদের সংসার বাড়লো। ওই টাকা পয়সা তারাই আস্তে আস্তে ভোগ করতে লাগলো। তাদের যখনই প্রয়োজন হয় তখনই তারা জায়গা বিক্রি করার জন্য আমার কাছে, মায়ের কাছে আসলে দলিলের সাইন নিয়ে চলে যায়, সিগনেচার নিয়ে চলে যায়। আমরাও বোকার মতো সিগনেচার দিয়ে দিই, কোনো অশান্তি হওয়ার ভয়ে আমরা সিগনেচার দিয়ে দিই। আর আমার মার আরও বয়স হয়ে যাওয়ায় আস্তে আস্তে আমার মা পঞ্চায়েতে বসতে রাজি ছিলেন না। পঞ্চায়েতে বসতে না চাইলে আমি মাকে বললাম তাহলে চলো আমরা আদালতে গিয়ে মামলা করি। আমার মা তাতেও রাজি হলেন না। আমার মা শুধু বারবার বলছেন মান সম্মান আছে, সমাজের ভয়ে আমরা কোনো মামলাও করতে পারবো না। কেননা আমার মা সবসময় বলতেন আমার ছেলেরা শিক্ষিত, আমি যদি মানুষদেরকে গিয়ে বলি মামলা করি বা পঞ্চায়েত ডাকি, সবাই যখন শুনবে তখন আমারই মানুষ খারাপ বলবে, বলবে আমার জন্ম দেওয়া ঠিক হয়নি, বলবে আমার লালন পালন সঠিক ছিল না। তার উপরে আমাদের আশেপাশে যত মানুষজন ছিল সবাই বলবে যে অমুকের ছেলে মানুষ হয়নি, অমুকের ছেলে তার হক মেরে খেয়েছে, অমুকের ভাই তাকে সম্পত্তি বুঝিয়ে দেয়নি। এই ধরনের কথাবার্তা শুনে আমার মা কিছুতেই মামলা করতে বা পঞ্চায়েত করতে রাজি হলেন না। এমত অবস্থায় আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমি মনে জিদ আঁটতে লাগলাম। একদিন মনে মনে কল্পনা করলাম আমি ওকালতি পেশায় পড়াশোনা করব। যদি ওকালতি পেশায় পড়াশোনা করতে পারি তাহলে অবশ্যই আমি সম্পত্তির বন্টন সম্পর্কে জানবো এবং কে কে ওয়ারিশ, সঠিক ওয়ারিশের কতটুক বন্টন, ছেলের কতটুক, মেয়ের কতটুক এবং মায়ের কতটুক এবং বউয়ের কতটুক, সব কিছু জেনে শুনে তখনই আমি তাদেরকে কোনো না কোনো কথার উত্তর দিতে পারবো। আর যদি কখনো মামলা করিও তাহলে ওই মামলা আমি নিজেই লড়তে পারবো, কোনো উকিল আমার লাগবে না। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মনে মনে জিদ করে নিলাম। জিদ থেকে আমি আসলেই ওকালতি পড়াশোনা শুরু করলাম। আমি যেহেতু অনার্স কমপ্লিট করে ঘরে বসেছিলাম সেজন্যই ভাবছিলাম যেহেতু আমার বিয়েও হয়নি তাহলে আমি ওকালতি পড়াশোনা করব। আমার দুই ভাই বলতেই পারে না যে আমি ওকালতি ভর্তি হয়েছি। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি শহরে চলে আসি না বলে। ভাইয়েরা আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমার মাকে যখন তখন অনেক কথা শোনাতে থাকে, তোমার মেয়ে ভালো না, তোমার মেয়ের চরিত্র ভালো না, তা না হলে না বলে চলে গেল কেন।
আমি জানি এইসব কথাবার্তা শুনে আমার মায়ের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। আমি শুধু মাকে বলেছিলাম, আমি বাড়ি থেকে আসার সময় আমি শুধু আমার মাকে বলেছিলাম, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি মা তোমাকে বলতে পারবো না, কিন্তু যদি আমি বেঁচে থাকি আর তুমিও যদি বেঁচে থাকো তাহলে তোমার আর আমার সুদিন আসবেই। তুমি শুধু আর কয়েকটা বছর অপেক্ষা করো। এরপরে আমি যখন ঢাকায় চলে আসি, আমার থাকা খাওয়া, চাকরি করা, নিজের পড়াশোনা চালানো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আমি খুব কষ্ট করে গার্মেন্টসে একটা চাকরি নেই, পাশাপাশি টিউশনি করি। কিন্তু কেউ জানতো না যে আমি অনার্স কমপ্লিট করা। আর আমি এমনভাবে থাকতাম, মনে হতো আমি একটা কাজের মেয়ে। আমি বুঝাইতেই চাইতাম না যে আমি একটা ভালো ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি, কারণ আমি মানুষকে বোঝালে মানুষ আমার পরিবার নিয়ে জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো। তাই চুপচাপ সব কিছু সহ্য করা শুরু করলাম। আস্তে আস্তে এক রুম ভাড়া থাকার মতো অবস্থা আমার হলো। তখন গার্মেন্টসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ওকালতি পেশায় ভর্তি হলাম এবং নিয়মিত পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা করতে করতেই আমি বুঝে ফেললাম যে আসলে আমার দুই ভাই মারাত্মকভাবে আমাকে এবং আমার মাকে ঠকাচ্ছে। এখন অনেক জায়গা সম্পত্তি আছে যা তারা হস্তক্ষেপ করে নিয়ে নিয়েছে, তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। সব কিছু ছুটিয়ে আনতে গেলে আমাকে পারফেক্ট একজন উকিল হতে হবে। শুধু উকিল হলেই হবে না, আমাকে ভালো মার্ক নিয়ে ভার কাউন্সিলেও সনদ পেতে হবে। ভার কাউন্সিলের পরীক্ষায় আমাকে টিকতে হবে। এরকম করে করে টিউশনি করে করে আমি অনেক টাকা জমাই। টাকা জমিয়ে ওকালতি পেশায় ভর্তি হই এবং নিয়মিত পড়াশোনা শুরু করি। প্রথম 1 বছর আমার অনেক কষ্ট হয়, কারণ টাকা ম্যানেজ করা, বাসা ভাড়ায় থাকা, কাজ করা, টিউশনি করা, পড়াশোনা করা, মায়ের খোঁজ খবর নেওয়া। মাকে শুধু এতটুকুই বলতাম, আমি ভালো আছি, আর আমি যে তোমাকে ফোন দিই তোমার 2 ছেলেকে কখনোই বলবে না। মা শুধু ফোন দিতাম এই কথাটাই গোপন রাখতো, আর মা কোনো কিছুই জানতো না আমার সম্পর্কে। আমি শুধু মাকে বলতাম, মা আমি তোমার মেয়ে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো, একদিন তোমার মেয়ে ফিরে আসবে আর আমাদের সুদিন আসবে, আর বেশি দিন নেই মা। এরকম করতে করতে আমার জীবনের 3টি বছর চলে যায়। আজকে আসছে সেই ফাইনাল দিন, বার কাউন্সিলের পরীক্ষার দিন। বার কাউন্সিলের পরীক্ষার দিন আমার হাত পা প্রচুর কাঁপছিল। মাকে ফোন দিয়ে শুধু বলেছিলাম, মা আজকে হয় জিতবো না হয় মরবো, তুমি কিন্তু আমার জন্য দোয়া করবে। যদি মরে যাই তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দিও, আর যদি জিতে চাই তোমার আমার সুদিন চলে আসছে। বলে পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ ভালোই, তবে জানি না ভাগে কি আছে। হল থেকে বের হয়ে মাকে ফোন দিচ্ছি, মা ফোন ধরছে না। এত ফোন দিচ্ছি, মা ফোন ধরছে না। হঠাৎ করে ওপাশ থেকে কে যেন ফোনটা ধরলো। ফোনটা ধরে বলল, তোমার মা খুব অসুস্থ। এই কথা শুনে তাড়াহুড়ো করে আমি কোনো কিছুই চিন্তা ভাবনা না করে সব ফেলে মায়ের কাছে চলে এলাম বাড়িতে। 2 ভাই আমাকে দেখে মায়ের অসুস্থতার পাশাপাশি তারা আমাকে বকাবকি শুরু করে দিলেন। মায়ের অসুস্থ শরীর দেখে তারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন হাসপাতাল থেকে। আমি পায়ে ধরে কান্নাকাটি করে কোনো রকমে হাসপাতালের বারান্দায় বসেছিলাম। সারা রাত কান্না করেছি, মাকে শুধু জানালে দিয়ে দেখছে, মাকে ছুঁতে পারছি না। এই আমার মা, আমার মাকে সুখ দেওয়ার জন্য আমি এত কিছু স্যাক্রিফাইস করলাম, সে আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমার কি হবে। এরকম করতে করতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল হাসপাতালে। হাসপাতালে বিল এসেছে, 2 ভাই কেউ বিল দিবে না। আমি চুপচাপ বসে রইলাম। আমার গলায় একটা চেইন ছিল আর কিছু জমানো টাকা ছিল, এগুলো নিয়ে আসলাম মায়ের বিল দিব বলে। হঠাৎ করেই একটা ফোন আসলো এবং ফোনে বলা হলো, তুমি তো বার কাউন্সিলের সভাপতিতে টিকে গেছো। মনটা খুশিতে ভরে গেল। মাকে বলবো, আর মা শুনে বলবে, মারে এই দিনটার আশাই তো ছিলাম। আর আমি আমার মাকে সব ঘটনা খুলে বলবো। হায় আফসোস, টাকা নিয়ে এসেই দেখি মা আর দুনিয়াতে নেই। পরবর্তী গল্প শুনতে অবশ্যই পাশে থাকুন।